প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো তোমাদের পঞ্চম অধ্যায়ে কয়টি শিক্ষণফল আছে? তোমাদের পঞ্চম অধ্যায়ে 5টি শিক্ষণফল আছে। খুবই মজার, খুবই অন্তর্মিল আছে। অধ্যায় 5, শিক্ষণফলও 5। প্রিয় শিক্ষার্থীরা, এই 5টি শিক্ষণফলের প্রথম যে শিক্ষণফলটি আছে সেটি নিয়ে আজকে আমরা ক্লাস করব। প্রথম শিক্ষণফলটি কি? প্রথম শিক্ষণফলে আছে উদ্ভিদ ও মানুষের ক্ষেত্রে সমন্বয় ব্যাখ্যা করতে পারা। অর্থাৎ এই চ্যাপ্টারটাকে যদি তুমি ভালো করে আত্মস্থ করো তাহলে উদ্ভিদ এবং মানুষের যে সমন্বয় সেটিকে তুমি ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, তাই আজকে আমরা উদ্ভিদের সমন্বয় পড়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদের প্রতিটি কোষে নানান ধরনের শারীরবৃত্তীয় কর্মকাণ্ড একটা শৃঙ্খলার বা সিস্টেমেটিক ওয়েতে চলে। এই শৃঙ্খলাপূর্ণ চলনের জন্য সমন্বয় অত্যন্ত জরুরি। তা না হলে কি হবে? তা না হলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। শিক্ষার্থীরা, আমরা যদি একটা উদ্ভিদের জীবন চক্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বীজ থেকে অঙ্কুরিত হয়ে কি হয়? চারা হবে, সেটা বৃদ্ধি পেয়ে মহিরুহ হবে, তারপর কি হবে? পুষ্পায়ন, তারপর ফল ধরবে, এরপর ফল থেকে বীজ, তারপর বার্ধক্য, তারপর সুপ্তাবস্থা হয়ে আবার একটা সুন্দর একটা কি একটা জীবনচক্র আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরে এই জীবনচক্রের সাথে আবহাওয়া, জলবায়ুর যে প্রভাবগুলি আছে সেগুলোর কি আছে প্রভাব যেমন আমরা লক্ষ্য করি, ঠিক তেমনি তার অভ্যন্তরে, দেহাভ্যন্তরে এক ধরনের কি তৈরি হয়? এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ সৃষ্ট বা তৈরি হয়, যাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে কি? ফাইটো হরমোন বা উদ্ভিদের প্রাণরস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পরে উদ্ভিদের এই যে সমন্বিত যে ব্যবস্থাপনার কথা বলছি তাতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বাহ্যিক যে আবহাওয়া, জলবায়ুর যে প্রভাব আছে, মাটি, পানি, বায়ু এবং আলোর যে প্রভাব আছে, তার পাশাপাশি তার দেহের ভেতরে যা বাইরে থেকে দেখা যায় না, সচরাচর মানুষরা আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই না সেরকম একটি উপাদান, যাকে আমরা কি বলছি? প্ল্যান্ট গ্রোথ সাবস্টেন্স বা ফাইটোহরমোন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই ফাইটোহরমোন সম্পর্কে আলোচনা করব। দেখো, আমাদের এই যে পঞ্চম অধ্যায়ের যে সমন্বয়টা আমরা আজকে দেখব, প্রিয় শিক্ষার্থীরা, সেখানে আমরা কি পাচ্ছি? এই সমন্বয়ে আমরা যে ফাইটোহরমোন পাচ্ছি, সেই ফাইটোহরমোন কিন্তু কি একাধারে কিন্তু কি করে না, উদ্ভিদের বৃদ্ধি বা বিকাশে ভূমিকা রাখছে না, আবার কেউ কেউ বৃদ্ধি বিকাশকে কি করে? বাধাগ্রস্ত করে। তাহলে আমরা প্রথমে একটু চোখ বুলিয়ে নিই। অক্সিন, দেখো অক্সিন, তারপর কি হবে? জিবেরেলিন, রেলিন, তারপর কি আছে? সাইটোকাইনিন, সাইটোকাইনিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রথম তিনটি লিখেছি, এই তিনটিকে আমরা কি বলতে পারি? এই তিনটি হতে পারে বৃদ্ধিকারক, বৃদ্ধিকারক ফাইটোহরমোন, বৃদ্ধিকারক ফাইটোহরমোন।
ফাইটোহরমোন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব অন্য যে হরমোনগুলি আছে যারা প্রতিবন্ধকতা তৈরি করে। কে কে আছে? আছে অ্যাবসিসিক অ্যাসিড। আমরা একটু নিচে লিখি, অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। শিক্ষার্থীরা, একটু যদি আমরা খেয়াল করি, এই হরমোনগুলো আমরা যদি একটু দেখি 1 2 3 4 5, এই 5টি হরমোনের মধ্যে এই 5টি ফাইটোহরমোন বা উদ্ভিদের যে প্রাণরস, এই প্রাণরসের মধ্যে 3টি ডিরেক্ট বৃদ্ধি কারক হিসেবে আমরা চিহ্নিত করলাম। আবার 2টি কি আছে? 2টি কি করতে পারে? প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, উদ্ভিদের বৃদ্ধিতে বিঘ্নিত ঘটাতে পারে বা বৃদ্ধি মন্তর করতে পারে। এরকম 2টির নাম আমরা আবার একটু উচ্চারণ করি। কি কি? অ্যাবসিসিক অ্যাসিড এবং হচ্ছে ইথিলিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখব এই হরমোনগুলো বা ফাইটোহরমোনগুলো অবস্থান উদ্ভিদের কোন কোন জায়গায় অবস্থান আছে, উদ্ভিদের কোন কোন জায়গায় তারা অবস্থান করে, আর তাদের কাজ কি, তাদের ভূমিকাটা কি। প্রিয় শিক্ষার্থীরা, এই 5টির বাইরেও আরেকটি হরমোন নিয়ে তোমাদের টেক্সট বুকে আলোচনা করেছে, উল্লেখ করেছে, যার নাম হচ্ছে ফ্লোরিজেন। নাম কি হবে? ফ্লোরিজেন। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো এই শব্দটির সাথে ফুলের বা ফ্লাওয়ারের কেমন জানি একটা অন্তর্মিল আছে। ফ্লাওয়ার ফ্লোরিজেন, ফ্লাওয়ার ফ্লোরিজেন। হ্যাঁ বন্ধুরা, দেখো, এই ফ্লোরিজেনটা যদি আমরা একটু খেয়াল করি, এই গাছের যে পাতা, আমি পাতা অঙ্কন করেছি, এখানে কি আছে? ফ্লোরিজেন। ফ্লোরিজেন। দেখো, এই ফ্লোরিজেনটা কি হয়? আস্তে আস্তে পত্রমূলের দিকে চলে আসে। খুবই মজার। পত্রমূলের দিকে এসে কি হবে? একটু যদি আমরা খেয়াল করি, আমরা যদি একটা গাছের অবয়ব দেখার চেষ্টা করি, তাহলে পত্র মূলে এখানে কি আছে? এখানে পত্রমুকুল বা কক্ষমুকুল থাকে। পত্রমুকুল বা কক্ষমুকুল থাকে। এই ফ্লোরিজেন হরমোনটি কোথায়? পত্রমূলে এসে এই কি করবে? এই কক্ষমুকুল বা পত্রমুকুলকে পুষ্পমুকুলে বা পিঠকে পরিণত করবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এটি এখানে এসে এটিকে ফুলে পরিণত করছে। এটিকে ফুলে পরিণত করছে। তাহলে এখান থেকে আমরা সহজে মনে রাখতে পারবো ফ্লোরিজেন ফুল সৃষ্টিতে, ফুল তৈরিতে কি করছে? ভূমিকা রাখছে। তাহলে ফ্লোরিজেন একটা কি? ফাইটো হরমোন। খুব বেশি ব্যাপক তোমাদের ক্লাস 6 বইতে এটার কোনো ব্যাখ্যা নেই, তবে এইটুকুই তোমাদের জন্য যথেষ্ট। মনে রাখার জন্য সবসময় খেয়াল রাখবে, বইয়ের এই বিষয়গুলোকে যদি তুমি ছোট ছোট ছবি এঁকে এঁকে যদি বোঝার চেষ্টা করো, অর্থাৎ কি, এটাকে যদি আমরা ভিজুয়ালি একটু দেখার চেষ্টা করি, তাহলে অনেক দিন স্মৃতিতে জাগ্রত থাকবে, মনে থাকবে। অনেক সময় আমাদের শিক্ষার্থীদের একটা সমস্যা হয়, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে ভুলে যাওয়া। আমরা ছোট ছোট অনেকগুলো বিষয় আছে, আমরা ভুলে যাই, অনেক সময় বলে শিক্ষার্থীরা। তো এটা মনে রাখার যেটা সহজ পন্থা হচ্ছে, তুমি এই ছোট ছোট বিষয়গুলোকে তুমি যদি একটু কি করো, একটু ছবি এঁকে যদি তুমি আত্মস্থ করতে পারো, ভিজুয়ালি যদি তুমি একটু পড়ার চেষ্টা করো, তাহলে তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম কি, পাতায় থাকা ফ্লোরিজেন আস্তে আস্তে কোথায়? পাতার কোথায় আসবে? বৃন্তের দিকে চলে আসবে। আর সেখানে কি আছে? পত্রমুকুল আছে, অথবা অনেক সময় আমরা কক্ষমুকুলও বলি। সেই পত্রমুকুল বা কক্ষমুকুল কিসে পরিণত হবে? পুষ্পমুকুলে বা ফুলে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এখানে যে 5টি ফাইটোহরমোনের নাম আমরা উল্লেখ করেছি,
এই পাঁচটির মধ্যে অক্সিন, জিবরেলিন এবং ইথিলিন। আমি এখানে একটু স্টার চিহ্ন দিয়ে একটু দেখাতে চাই, 1, 2 এবং 3। এই তিনটি হচ্ছে তোমাদের টেক্সট বুকে এই তিনটির ব্যাখ্যা বিবৃতি দিয়েছে। সুতরাং আমরা এই তিনটির মধ্যে আমাদের আলোচনাকে সীমাবদ্ধ রাখি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই হরমোনগুলোর অবস্থান এবং তাদের ভূমিকা দেখার চেষ্টা করি। দেখো, প্রথমে আমরা অক্সিন নিয়ে আলোচনা করি। অক্সিন আবিষ্কার করেছেন ডারউইন। এই অক্সিন আমরা একটু অবস্থানটা দেখিয়ে বোধহয় আলোচনা করা সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা যদি এখন যে ছবিটা আছি, এই ছবি থেকে কিন্তু আমরা একসাথে দুই একটি হরমোনের অবস্থান এবং তার সম্পর্কে আলোচনা চালিয়ে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো উপরে যে অংশটি আছে, এই অংশটিকে বলা হচ্ছে কি, এই অংশটি হচ্ছে কি ভ্রূণমুকুল। এটি হচ্ছে কি ভ্রূণমুকুল। শিক্ষার্থীরা, আমরা যদি ভ্রূণমুকুলটাকে যদি চিহ্নিত করতে পারি বা এটার অবস্থানটা যদি আমরা জানি, তাহলে অক্সিন কোথায় অবস্থান করছে সেটা আমরা সহজেই কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এই অংশ যেটাকে আমরা ভ্রূণমুকুল বলছি, এই ভ্রূণমুকুলের যে আবরণটি আমরা দেখতে পাচ্ছি, এটিকে ধরলাম আমরা কি আবরণ। এই ভ্রূণমুকুলের আবরণেই কি আছে, অক্সিনের অবস্থান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভ্রূণমুকুলের যদি কি হয়, আবরণে যদি অক্সিন অবস্থান করে, তাহলে সূর্যের যে আলোচ্ছটা, সূর্যের যে আলো, এটি যখন তির্যক ভাবে পড়বে, তখন কি করবে, তখন উদ্ভিদের ওই অংশটুকু কি করবে, সূর্যের আলোর দিকে বেঁকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা জানি, উপরের ক্লাসে আরো এটার অনেক ব্যাখ্যা আছে। তোমাদের বইতেও এটা ছোট একটা পরীক্ষা আছে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো, ছোট্ট একটা পরীক্ষা আছে। তাহলে পরে এটা কি হবে, সূর্যের আলোর দিকে এটা বেঁকে যেতে আরম্ভ করবে। প্রিয় শিক্ষার্থীরা, কেন যাচ্ছে, কারণ এখানে অবস্থান করছে ওই প্রাণ কি, যেটাকে আমরা কি বললাম, প্রাণরস বা ফাইটো হরমোন, যার নাম হচ্ছে অক্সিন। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে অক্সিনের অবস্থান আমরা জানলাম ভ্রূণমুকুল। আমি তোমাদেরকে আবারও বলি, সবসময় বলবো যে বইয়ের পড়াগুলোকে যদি তুমি একটু যদি ভিজুয়ালি করতে পারো, একটু যদি দেখা দেখি ব্যবস্থা করতে পারো, একটু যদি আঁকতে পারো, তাহলে তোমার কাছে অনেক দিন মনে থাকবে। তাহলে এই মুকুলের যে আবরণ, ভ্রূণমুকুল আবরণ, এখানে অবস্থান করছে কে, অক্সিন। আর সূর্যের আলো যখন তির্যকভাবে পড়বে, তখন সে কি করবে, টার্ন নিয়ে আলোর দিকে বেঁকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটির কাজ কি, এটি কি ভূমিকা রাখতে পারে, এটি শাখা কলমে মূল গজাতে সাহায্য করে। অক্সিন কি করবে, শাখা কলমে মূল গজাতে সাহায্য করবে, 1 নাম্বার। 2 নাম্বার কাজ কি, এটি ওই যে ফলের যে মোচন হয়, ফল যে ঝরে পড়ে অকালে, সেটি এটাকে আমরা মোচন বলি। হ্যাঁ, এই যে ফল ঝরে পড়া রোধ করবে। অক্সিজেনের ভূমিকা ফল ঝরে পড়া রোধ করে, আর কি করে, আর হচ্ছে শাখা কলমে মূল গজাতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা যদি আমরা দেখি, এটা যদি অক্সিজেনের অবস্থান যদি দেখি, তাহলে এখানে কে অবস্থান করছে, আমরা যদি একটু এখানে লিখে রাখি অক্সিন। আচ্ছা, এখন আমরা দেখব অক্সিন যদি আমরা যদি অক্সিনকে 1 দিই, তাহলে 2 নম্বর হবে কি, 2 নম্বর হবে জিবেরেলিন। তাহলে পরে জিবেরেলিনের অবস্থানটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে জিবেরেলিনের অবস্থানটা কোথায়, দেখো আমরা একটু ইয়ে করি, এটার নাম হচ্ছে কি, বীজপত্র। প্রিয় শিক্ষার্থীরা, দেখো
এটির নাম কি? বীজপত্র। তাহলে আমরা বলতে পারি বীজপত্রে কার অবস্থান হতে পারে? জিবেরেলিনের অবস্থান হতে পারে। তাহলে এখানে আমরা একদম ভিতরে লিখে দিতে পারি জিবেরেলিন। জিবেরেলিন, দেখো তাহলে জিবেরেলিন এটি কি? বীজপত্রে কি অবস্থান করছে। আর কোথায় অবস্থান করতে পারে? আমরা এখানে লিখে দিতে পারি ছোট করে একটা চারা গাছ। আমরা একটা ছোট চারা গাছকে কল্পনা করতে পারি, ছোট একটা চারা গাছ। তাহলে দেখো এটাকে আমরা বলতে পারি চারা গাছ বোঝার জন্য। তাহলে এটা চারা গাছ, এটা বীজপত্র। আর কোথায় থাকতে পারে? আর পাতার বর্ধিষ্ণু অঞ্চলে থাকতে পারে। কে থাকতে পারে? জিবেরেলিন। তাহলে জিবেরেলিনের অবস্থানটা আমরা জানলাম। কোথায় কোথায় থাকছে? বীজপত্র খুব জানা প্রয়োজন আছে, বইতে বীজপত্র আছে। আর আমি মুখস্থ করলাম বীজপত্র চলবে না, আমাকে বুঝতে হবে, দেখতে হবে। এই জন্য বলছি কি, ভিজুয়ালি যদি তুমি পড়তে পারো তাহলে খুবই সহজ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বীজপত্র। সেই বীজপত্রের কি আছে? দেখো একটু বলে রাখি, বীজপত্রের মধ্যে কি খাবার সঞ্চিত থাকে। যদি সঞ্চিত থাকে তখন এটা কি হবে? এটি বেশ পুরুত্ব হয়, পুরুত্ব। আর বীজপত্র সব পাতলা হয় যদি সেখানে খাবার সঞ্চিত না থাকে। এই জিনিসটা মাথায় রাখবা। বীজপত্র কিন্তু সবসময় কি হবে না? পুরু হবে না। যখন পুরু হবে তখন তুমি নিশ্চিত থাকতে পারো এখানে কি খাদ্য বা খাবার সঞ্চিত আছে। আর যদি পাতলা হয় তাহলে সেখানে কি নেই? খাবার সঞ্চিত নেই। ঠিক আছে, তাহলে আমরা জানলাম জিবেরেলিন। তাহলে জিবেরেলিনের অবস্থানটা কোথায় কোথায় পাচ্ছি আমরা? বীজপত্রে পাচ্ছি, চারা গাছে পাচ্ছি, আর পাতার বর্ধিষ্ণু অঞ্চলে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই জিবেরেলিনের কাজ কি হতে পারে? জিবেরেলিনের কাজ, 1 নম্বর কাজ হবে যে পর্বমধ্য আছে, গাছের যে পর্বমধ্যগুলো আছে সেগুলোকে দৈর্ঘ্যে বৃদ্ধি করে গাছকে লম্বায় অনেক বড় করে তুলতে পারে। জিবেরেলিন গাছের যে পর্বমধ্যগুলো আছে সেগুলোকে কি করতে পারে? বৃদ্ধি করে গাছকে অনেক বড় বা লম্বা করতে পারে। তারপর কি করে? বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। প্রিয় শিক্ষার্থীরা, এটা জানা খুব জরুরি। সুপ্ত অবস্থা জিনিসটা কি? বীজের সুপ্ত অবস্থা হচ্ছে, আমরা যখন তুমি যখন হাতে কোনো একটা বীজ নিবে, তুমি নিশ্চিত থাকতে পারো এই বীজটিকে আমরা বলতে পারবো এটা একটা জীবন। কিন্তু জীবনটা সেখানে কি অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায় আছে, অর্থাৎ সুপ্ত অবস্থায় আছে। তাহলে বীজের সুপ্ত অবস্থাকে ভাঙতে পারবে কে? জিবেরেলিন। অর্থাৎ জিবেরেলিন প্রয়োগ করলে বীজ খুব দ্রুত কি করবে? দ্রুত অঙ্কুরিত হওয়ার কি সুযোগ তৈরি হবে। তাহলে বীজের সুপ্ত অবস্থার ভাঙা মানে অর্থাৎ বীজ দ্রুত অঙ্কুরিত হতে পারবে। আর এটার জন্য কি প্রয়োজন? কোন ফাইটোহরমোনটি প্রয়োজন? জিবেরেলিন। তাহলে দুটি কাজ আমরা দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা একটু বলি। 1 নম্বর হচ্ছে কি, আচ্ছা প্রথমেই আমরা বীজের সুপ্ত অবস্থার কথাটা বলে ফেলি। সুপ্ত অবস্থা ভঙ্গ করে আরেকটি কাজ করে, পর্বমধ্যগুলোকে কি করে? দৈর্ঘ্যে বৃদ্ধি করে উদ্ভিদকে কি দৈর্ঘ্যে বৃদ্ধি বা লম্বায় বৃদ্ধি করে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই আলোচনা ফাঁকে একটু খেয়াল করো। আমরা কিন্তু কি করি? আমাদের পারসেপশনটা কি? আমাদের পারসেপশন হচ্ছে আলো আছে, মাটি আছে, পানি আছে, বায়ু আছে, উদ্ভিদ বড় হবে, ফুল দিবে, ফল দিবে। তা কিন্তু নয়, তা কিন্তু নয়। আর এই কারণেই আমরা সমন্বয়ের কথা বা কোঅর্ডিনেশনের কথা বলছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে উদ্ভিদ শুধু কি নয়, দেখো আমরা যদি একটু খেয়াল করি তাহলে শুধু সূর্যের আলো, শুধুমাত্র সূর্যের আলো, বায়ু, পানি বা মাটি, একটু খেয়াল করো আমরা কি করতে পারি? এটাকে মাটি দিলাম, তাহলে পরে কি এখানে পানিও আছে, জলও আছে। তাহলে শুধুমাত্র জল, পানি, মাটি, বায়ু এগুলো দিয়ে কি হয় না? উদ্ভিদের সার্বিক বিকাশটা সম্পন্ন হয় না। এই বিকাশের জন্য প্রয়োজন হচ্ছে কি একটা সমন্বিত ব্যবস্থাপনা, যার জন্য বাহ্যিক প্রভাবকের পাশাপাশি তার ভেতরে থাকা এই ফাইটোহরমোন, যেটাকে আমরা বলি প্ল্যান্ট গ্রোথ সাবস্টেন্স, এটির প্রয়োজন অত্যধিক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম কি অক্সিজেন দেখেছি, এখন
জিবরেলিন দেখলাম, তাদের অবস্থান দেখলাম, তাদের ভূমিকাও দেখলাম উদ্ভিদ জীবনে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ইথিলিন। প্রিয় শিক্ষার্থীরা, ইথিলিন কিন্তু একটি গ্যাসীয় পদার্থ। ইথিলিন হচ্ছে কি একটি গ্যাসীয় পদার্থ। আর মজার বিষয় হচ্ছে এটি একাধারে উদ্ভিদের কি করে পজিটিভ কিছু ভূমিকা রাখে এবং কিছুটা নেগেটিভ ভূমিকা রাখে। এই কারণে এটাকে আমরা কি প্রতিবন্ধক হরমোন বলছি। আমি আবারও একটু স্মরণ করাই দিই, ইথিলিন কিছু ভালো কাজ তো করছেই, সাথে সাথে কিছু উদ্ভিদের প্রতিবন্ধকতা তৈরি করছে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশে। এই কারণে এটাকে প্রতিবন্ধক হরমোন বা ফাইটোহরমোন হিসেবে চিহ্নিত করছি। প্রিয় শিক্ষার্থীরা, ইথিলিনের অবস্থানটার কথা আমরা একটু দেখে নিই। খুবই মজার বিষয় মনে রাখার জন্য। কেউ যদি তোমাকে বলে ইথিলিনের অবস্থানটা কোথায়, তুমি উল্টো প্রশ্ন করতে পারো, ইথিলিন নেই কোথায়? ইথিলিন কোথায় নেই? প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইথিলিন কোথায় আছে? ইথিলিন পাতায় আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটু লিখি ইথিলিন। তাহলে ইথিলিন কোথায় আছে? পাতায় আছে। তারপর কোথায় আছে? ফুলে আছে। ফুলে, পাতা, ফুলে, ফুল। তাহলে একটু দেখি, পাতায় আছে, ফুলে আছে, তারপর কোথায় আছে? আমরা একটা ফল আঁকি, যে কোনো একটা ফল, যেহেতু এখন মৌসুম কিসের? এখন মৌসুম চলছে, আমাদের আমের মৌসুম চলছে, সুতরাং আমরা আমের ছবিটা আঁকলাম। তাহলে কোথায় আছে? ফলে আছে। ফল। আচ্ছা, ফলের ভেতর কি আছে প্রিয় শিক্ষার্থীরা? বীজ আছে। ফলের মধ্যে কি আছে? বীজ। বীজ। তাহলে কোথায়? বীজও আছে। আমরা আবার একটু বলি, কেউ যদি জিজ্ঞেস করে ইথিলিনের অবস্থান কোথায়, কোথায় পাওয়া যায় ইথিলিন, তাহলে আমরা উল্টো বলতে পারি ইথিলিন পাওয়া যায় না কোথায়। তাহলে মনে থাকবে খুব সহজে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পাতায় আছে, ফুলে আছে, ফলে আছে, বীজে আছে, আর কোথায় আছে? মূলে আছে। যদি বা এটা কি ভ্রূণমূল, এটা ভ্রূণমূল, তবু আমি একটু মূল হিসেবে চিহ্নিত করি বোঝানোর জন্য। হ্যাঁ, আমরা যদি এটাকে বাদ দিয়ে এটাকে ধরি, তাহলে কোথায় আছে? মূলে আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, মূলেও আছে। আরেকবার আমরা দেখে নিই, তাহলে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে ইথিলিন। প্রথমে বলো, ইথিলিন হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ, ঠিক আছে, এবং এটি কিছু উপকার করলেও কি করে কিছু ক্ষেত্রে উদ্ভিদের সত্যিকার যে বিকাশ, সেই বিকাশে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করে। এই কারণে এটাকে আমরা কি বলি? এটিকে আমরা প্রতিবন্ধক হরমোনে ফেলে দিয়েছে এটাকে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, পাতায় পাওয়া যায়, ফুলে পাওয়া যায়, ফলে পাওয়া যায়, বীজে পাওয়া যায়, আর পাওয়া যায় কোথায়? মূলে পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি কোথায় পাওয়া যায় না? সবখানে তো আছে ইথিলিন, ঠিক আছে। তাহলে অবস্থানটা জানলাম, তার ইথিলিনের ভূমিকাটা কি? যদি আমরা একটু দেখি, প্রথমে ইথিলিনের ভালো দিক কি কি আছে। এই যে ইথিলিন, যে ফাইটোহরমোনটি যেখানে যেখানে আছে, তার ভালো দিকগুলো আমরা একটু আগে দেখে নিই, কেমন? তাহলে সে কি করবে? সে চারা গাছের বৃদ্ধিকে কি করবে? ত্বরান্বিত করবে। চারা গাছ দ্রুত যে বৃদ্ধি পাবে, অনেক সময় দেখা যায় চারা গাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে না, অনেক সময় লাগছে, তাহলে তুমি ধরে নিতে পারো সেখানে ইথিলিনের অভাব আছে। তাহলে যদি চারা গাছকে কি করতে হবে? বৃদ্ধি করার জন্য আমাদের কি প্রয়োগ করতে হবে? ইথিলিন প্রয়োগ করতে হবে। তাহলে ইথিলিন থাকলে কি হবে? চারা গাছ দ্রুত বড় হবে। একটা জিনিস বলি, এই ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। ফলের যে কালার, যে কলা হলুদ হয়ে যায়, আমের নানান কালার, দ্রুত ফল পাকা, এই কাজগুলো করে কে? ইথিলিন। কৃত্রিমভাবে কিন্তু বাজারে এখন ইথিলিন পাওয়া যায়। এবং মাঝে মধ্যে আমরা দেখি টেলিভিশনে বা পত্রপত্রিকায় যে ফল মন্ডিতে অনেক সময় ইথিলিন স্প্রে করে ফলের মধ্যে, ফলের কালার আনার জন্য, ফল পাকানোর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা, এই জিনিসটা মাথায় রাখবা যে ইথিলিন প্রকৃতিগতভাবেই উদ্ভিদের মধ্যে কি আছে, এটা উৎপন্ন হয় এবং কাজ করে। তাহলে একটি ভালো কাজ আমরা পেয়েছি ইথিলিনের, সেটা হচ্ছে কি?
ফল পাকাতে সাহায্য করছে। আর 2 নম্বর হচ্ছে কি, চারা গাছকে বড় করছে বা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এবং আরেকটি ইন্টারেস্টিং সে কাজ করে, সেটা হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। কার মতো? কার মতো? জিবেরেলিনের মতো। ঠিক কিনা? আমরা দেখলাম কি যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কে? হ্যাঁ, ইথিলিন। পাশাপাশি মুকুলেরও সুপ্তাবস্থা ভঙ্গ করে। এখানে সুপ্তাবস্থা মানে ঘুমন্ত অবস্থা। তাহলে এটাকে ভাঙার অর্থ হলো কি? অর্থাৎ মুকুল একটু করে যখন হয়, সেটা সেই অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন, তার ঘুম সহজে ভাঙে না, অর্থাৎ গাছটি বড় হয় না। তাহলে মুকুলের সুপ্ত অবস্থা যদি না ভাঙে, তাহলে চারা হবে না। ঠিক আছে? এই জন্য মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। আর কিসের? বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে কি? ইথিলিন। তাহলে অবশ্যই ভালো কাজ করছে, সে ফল পাকাচ্ছে এবং চারা গাছকে বড় করছে, মুকুলের ঘুমন্ত অবস্থা বা সুপ্ত অবস্থাকে ভঙ্গ করছে, বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করছে। সে অনেক ভালো কাজ করছে, কিন্তু তারপরেও সে দু একটি প্রতিবন্ধক বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে উদ্ভিদ জীবনে, সেটা আমরা দেখে নিই। তাহলে সে কি কাজ করে? সে ফুল, পাতা এবং ফল মোচনে সাহায্য করে, অর্থাৎ পাতা ঝরিয়ে দেয়, ফল ঝরিয়ে দেয়, ফুলকে ঝরিয়ে দেয়। এটা অত্যন্ত কি একটা খারাপ দিক উদ্ভিদের যদি আমরা একটা পুরো জীবন চক্র দেখি, সেখানে পুষ্পায়ন এবং ফলায়ন ভেরি ইম্পর্টেন্ট। ফুল এবং ফল এবং ফল থেকে বীজ, তা না হলে কি হবে না? হ্যাঁ, বংশ তো ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে না? এই কারণে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। যেটা ক্ষতি করছে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কে? ইথিলিন। আবারও বলি, ফুল, ফল এবং পাতা ছড়িয়ে দেয়। ঠিক আছে? তো মোচন করে প্রিয় শিক্ষার্থীরা। এই কারণে এটাকে আমরা কোথায় ফেলে দিয়েছিলাম? এটা বৃদ্ধিকারক নয়, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেই। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা কাজ করে, ভালো কাজ করে ইথিলিন, সেটা হচ্ছে ফুল এবং ফল তৈরি বা সৃষ্টিতে সূচনা করে। ফুল ফল সৃষ্টিতে সূচনা কাজটি করে কে? ইথিলিন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে পরে একটা জিনিস দেখলাম, আমরা মোটা দাগে শিক্ষিত, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, তারা তো বটেই। অনেক সময় দেখা যায় যে সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষ, অশিক্ষিত মানুষ, সব মানুষ আমরা কিন্তু একটা পারসেপশনই ধরে রাখি, সেটা হচ্ছে মাটি, পানি, বায়ু, আলো থাকলে একটা গাছ হয়ে যায়। না, তা হবে না। আমরা আজকের এই ক্লাস থেকে একটা জিনিস ক্লিয়ার হয়েছি যে যা আমরা বাহ্যিকভাবে দেখছি, আবহাওয়া, জলবায়ু এবং মাটি, পানি সবকিছু, এর বাইরেও কিন্তু কি আছে? উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের চলন, পুষ্পায়ন, ফলায়ন, পরিপূর্ণ বিকাশ। এটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কি আছে? জৈব রাসায়নিক পদার্থ আছে। বিজ্ঞানীরা যাকে নাম দিয়েছে কি? ফাইটোহরমোন বা প্রাণরস, উদ্ভিদের প্রাণরস, যাকে আমরা কি বলি? প্ল্যান্ট গ্রোথ সাবস্টেন্স। আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেটা বোঝার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যে টেক্সট বুকটি আছে, ৫ম অধ্যায়ের প্রথম শিখন ফলটি একটু দেখবে, তারপর এই অংশটি, উদ্ভিদের সামান্য অংশটি একটু পরে দেখবে। বেশি কিছুই নেই, শুধুমাত্র 3টি কি আছে? ফাইটোহরমোনের ব্যাখ্যা আছে, অবস্থানটা আছে, তার ভূমিকাটা দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ফাইটোহরমোন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। আর টেক্সট বুক অবশ্যই তুমি ভালো করে পড়ে ক্লাসগুলোর সাথে, অনলাইন যে ক্লাসগুলো তোমরা করছো নিয়মিত, সেগুলোর সাথে একটু মিলিয়ে দেখার চেষ্টা করবে। তাহলে পরে নিঃসন্দেহে উপকৃত হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টি নানান কারণে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অনেক বেসিক তোমার কাজে লাগবে পরবর্তী ক্লাসে। কারণ বর্তমানে ক্লাস 9-10 যে জীববিজ্ঞান বইটি আছে, সেই বায়োলজি বইয়ের অনেকগুলো চ্যাপ্টারকে কি করছেন? এই অধ্যায়টি যুক্ত করে। এই কারণে এখানকার বেসিকগুলো খুব ইম্পর্টেন্ট। আমি আশা করব তোমরা ভালোভাবে এটি আত্মস্থ করে নিবে। আগামী ক্লাস এবং পরের ক্লাস যদি সুযোগ থাকে, তাহলে এই চ্যাপ্টারের বাকি যে অংশগুলো আছে ধারাবাহিকভাবে আমি পড়িয়ে যাব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবা,
সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আর অবশ্যই অবশ্যই তোমরা অনলাইন ক্লাসগুলো করবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, পরের ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো। আল্লাহ হাফিজ।